আসসালামু আলাইকুম। শুরু করছি আমি পদ্মজা উপন্যাসের 34তম পর্ব। বাইরে বিকেলের সোনালি রোদ, মন মাতানো বাতাস। লম্বা বারান্দা পেরিয়ে নূরজাহানের ঘরের দিকে যাচ্ছে পদ্মজা। বাতাসের দমকায় সামনের কিছু চুল অবাধ্য হয়ে উঠছে। এতে সে খুব বিরক্ত বোধ করছে। এক হাতে দই, অন্য হাতে পিঠা। চুল সরাতেও পারছে না। তখন কোত্থেকে উড়ে আসে আমির। এক আঙ্গুলে উড়ন্ত চুলগুলো পদ্মজার কানে গুঁজে দিয়ে আবার উড়ে চলে যায়। পদ্মজা চমৎকার করে হাসে। আমিরের যাওয়া দেখে মনে মনে বলল, চমৎকার মানুষ। নূরজাহানের ঘরের সামনে এসে দেখল দরজা ভিজানো। পদ্মজা অনুমতি না নিয়ে দরজা ঠেলে ঘরে ঢুকে অবাক হয়ে গেল। তার চক্ষু চড়ক গাছ, পালঙ্কে ভুরি ভুরি সোনার অলংকার জল করছে। চোখ ধাঁধানো দৃশ্য। পদ্মজাকে দেখে নূরজাহান অপ্রস্তুত হয়ে পড়েন। তা পদ্মজার চোখে পড়েছে। নূরজাহান ক্ষুব্ধ হয়ে উঠলেন। তুমি এইখানে কেন আইছো? আমি কইসি আইতে? নূরজাহানের ধমকে থতমত খেয়ে গেল পদ্মজা। দইয়ের মগ ও পিঠার থালা টেবিলের উপর রেখে বলল, আম্মা বললেন দই পিঠা দিয়ে যেতে। তোমার হৌরি কইলেই হইব? আমি কইছি? আমারে না কইয়া আমার ঘরে আউন মানা, এটা তোমার হরি জানে না? মাফ করবেন। মাথা নত করে বলল পদ্মজা। যাও, বাড়াইয়া যাও। পদ্মজা বেরিয়ে গেল। দরজার বাইরে এসে থমকে দাঁড়ায়। ছোট কারণে এত ক্ষুব্ধ প্রতিক্রিয়া কেন দেখালেন তিনি? পদ্মজার মাথায় ঢুকছে না। পদ্মজা আনমনে হেঁটে নিজের ঘরে চলে আসে। সে ভাবছে এই বাড়িতে আসার পর থেকে কি কি হয়েছে সব। প্রথম রাতে কেউ একজন তার ঘরে এসেছিল, নোংরা স্পর্শ করেছে। সেটা যে আমিন নয় সে শতভাগ নিশ্চিত। এরপর ভোরে রানীকে দেখলো চোরের মতো বাড়ির পিছনের জঙ্গলে ঢুকতে। তারপর রুম্পা ভাবির সাথে দেখা হয়। তিনি শুরুতে স্বাভাবিক ছিলেন, শেষে গিয়ে পাগলামি শুরু করেন। দরজার ওপাশে কেউ ছিল। পদ্মজা ভ্রুকুটি করে মুখে চকারন্ত শব্দ করল। সব ঝাপসা। ফরিনা বলেছিলেন দই পিঠা দিয়েই রান্নাঘরে যেতে। পদ্মজা বেমালুম সে কথা ভুলে গিয়েছে। যখন মনে পড়ল অনেক সময় কেটে গিয়েছে, সে দ্রুত আঁচল টেনে মাথা ঘুরে ছুটে যায় রান্নাঘরের দিকে। এসে দেখে ফরিনা এবং আমিনা মাছ কাটছেন। পদ্মজা পা টিপে টিপে রান্নাঘরে ঢোকে। ভয়ে বুক কাঁপছে। কখন না কঠিন কথা শোনানো শুরু করে দেন। অহন আহনের সময় হইছে তোমার? আসিলা কই? বললেন ফরিনা। ঘরে। নতজানু হয়ে বলল পদ্মজা। আমির তো বাইরে বাড়াইয়া গেছে অনেকক্ষণ হইল। তুমি ঘরে কি করতাছিলা? স্বামী বাড়িতে থাকলে ঘরে থাহুন লাগে, নাইলে বউদের শোভা পায় খালি রান্না ঘরে। চুলার চেয়ে কিছুটা দূরত্বে কয়েকটা বেগুন রাখা। এখানে আসার পর থেকে সে দেখছে প্রতিদিন বেগুন ভাজা করা হয়। পদ্মজা দা নিয়ে বসে বেগুন হাতে নিল। ফরিনা বললেন, বেগুন লইছো ক্যারে? আজ ভাজবেন না? জাফর আর হ্যার বউ তো গেলইকা, এখন কাল্লাইকা করাম, আর কেউ খায় না বেগুন। পদ্মজা বেগুন রেখে দিল। কণ্ঠ খাদে নামিয়ে বলল, কি করব? ফরিনা চোখ মুখ কুচকে মাছ কাটছেন, যেন পদ্মজার উপস্থিতি তিনি নিতে পারছেন না। পদ্মজার প্রশ্নের জবাব অনেকক্ষণ পর কাট গলায় দিলেন, ঘরে গিয়া বইয়া থাহো। পদ্মজার চোখ দুটো ছলছল করে ওঠে। ঢোক গিলে বলল, আর হবে না। তোমারে কইছি না এইখান থেকে যাইতে? যাও না ক্যারে। যতদিন আমরা আছি তোমরা বউরা রান্নাঘরের দায়িত্ব লইতে আইবা না। আমিনার কণ্ঠে বিদ্রুপ। পদ্মজা আমিনার কথায় অবাক হয়ে গেল। সে কখন দায়িত্ব নিতে এলো? ফরিনা আমিনার কথা শুনে চোখ গরম করে তাকালেন। বললেন, আমার সারার বউরে আমি মারবো, কাটবো, বকবো। তোমরা কোনোদিন হ্যাল লগে উঁচু গলায় কথা কইবা না। বউ, তুমি ঘরে যাও। পদ্মজার সামনে এভাবে অপমানিত হয়ে আমিনা স্তব্ধ হয়ে যান। তিনি সেই শুরু থেকে ফরিনাকে ভয় পান, তাই আর টু শব্দ করলেন না। পদ্মজা ফরিনার দিকে অনুসন্ধানী দৃষ্টি নিয়ে তাকালো। কি যেন দেখতে পেল। মনে হচ্ছে এই মানুষটারও দুটো রূপ আছে। এই বাড়ির প্রায় সবাইকে তার মুখোশধারী মনে হচ্ছে। কেউ ভালো কিন্তু খারাপের অভিনয় করে, আর কেউ আসলে শয়তান কিন্তু ভালোর অভিনয় করে। কিন্তু কেন?
কিসের এত ছলনা? খাড়াইয়া আসো কেন? যাও, ঘরে যাও। গিয়ে কি করব? কোনো সাহায্য লাগলে বলুন না আম্মা। তোমারে যাইতে কইছি, যাও তুমি। পদ্মজা আর কথা বাড়ালো না, ধীর পায়ে জায়গা ত্যাগ করলো। এদিক ওদিক হেঁটে ভাবতে থাকে কার ঘরে যাব। লাবণ্যর কথা মনে হতেই লাবণ্যর ঘরের দিকে এগোলো সে। লাবণ্য বিকেলে টিভি দেখে, নিশ্চয়ই এখন টিভি দেখছে। লাবণ্যর ঘরে ঢুকেই লিখনসার কণ্ঠ শুনতে পেল পদ্মজা। টিভির দিকে তাকালো, দেখলো ছায়াছবি চলছে, লিখনসার ছায়াছবি। পদ্মজা ঘুরে দাঁড়ায় চলে যেতে। লাবণ্য ডাকলো, ওই সেমরি, যাস কই, এইদিকে আয়। পদ্মজা ঘরে ঢুকে লাবণ্যর পাশে পালঙ্কে বসলো। লাবণ্য দুই হাতে পদ্মজার গলা জড়িয়ে ধরে বলল, সারাদিন দাভাইয়ের সাথে থাকোস কেন? আমার ঘরে একবার উকি দিতে পারোস না? তোর দাভাই আমাকে না ছাড়লে আমি কি করব? ঘুষি মেরে সরাইয়া দিবি। হ্যাঁ, এরপর আমাকে তুলে আছাড় মারবে। দাভাইকে ডরাস? একটুও না। সত্যি? মিথ্যে বলবো কেন? একদিন রাগ দেখলে এরপর ঠিকই ডরাইবি। আমি রাখতেই দেব না। লাবণ্য হাসে। এরপর টিভির দিকে তাকিয়ে বলল, লিখনসার মতো মানুষে ফিরাইয়া দেওয়ানের সাহস খালি তোরই আছে, আমার জীবনেও হইতো না। পদ্মজা কিছু বলল না। লাবণ্যই বলে যাচ্ছে, এই ছবিটা আমি এখন নিয়ে 6 বার দেখছি। লিখনসা তার নায়িকারে অনেক পছন্দ করে, কিন্তু নায়িকা পছন্দ করে অন্য জনরে, অন্য জনরে বিয়া করে। বিয়ার অনেক বছর পর লিখনসার প্রেমে পড়ে নায়িকা। ততদিনে দেরি হয়ে যায়, লিখনসা মরে যায়। এই হইল কাহিনী। আচ্ছা পদ্মজা, যদি এমন তোর সাথেও হয়? পদ্মজা আঁতকে উঠে বলল, যা, কি বলিস? বিয়ের আগে ভাবতাম যার সাথে বিয়ে হবে তাকেই মানব, কিন্তু এখন আমার তোর ভাইকেই দরকার। ওরে, লাইলি হইয়া যাইতাছোস? যা, আমিও মজা করছি। আমি কেন চাইব আমার ভাইয়ের বউ অন্যজনরে পছন্দ করুক? লিখনসা আমার, শয়নে স্বপনে তার লগে আমি সংসার পাতি। পদ্মজা হাসল। লাবণ্যর পিঠ চাপড়ে বলল, আব্বারে বল, লিখনসাকে ধরে এনে তোর গলায় ঝুলিয়ে দেবে। বিয়া এমনও দিয়া দিব, কয়দিন পর মেট্রিকের ফল দিব। আমি তো ফেল করামি, দেখিস, কিচ্ছু হবে না, পাশ করবি। রানিয়া পাকই, কি জানি কই বইয়া রইছে। চুপ থাক এখন, টিভি দেখ। দেখ কেমনে কান্তাছে লিখনসা। এই জায়গাটা আমি যতবার দেখি আমার কান্দন আইসা পড়ে। বলতে বলতে লাবণ্য কেঁদে দিল, কন্যার আঁচল দিয়ে চোখের জল মুছল। পদ্মজা টিভির দিকে মনোযোগ সহকারে তাকালো। দৃশ্য চলছে, লিখনসা ঠোঁট কামড়ে কাঁদছে, ঘোলা চোখ দুটি আরো ঘোলা হয়ে উঠেছে। ঘরের জিনিসপত্র ভাঙচুর করছে। তার মা, বোন, ছোট ভাই ভয়ে গুটিসুটি মেরে দাঁড়িয়ে আছে। এক টুকরো কাজ ঢুকে পড়ে লিখনসার পায়ে। আর্তনাদ করে ফ্লোরে বসে পড়ে। তার মা দৌড়ে আসে, পাগলামি থামাতে বলে। লিখনসা আর্তনাদ করে শুধু বলছে, তুলির বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচব? কেন তুলি আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজা বাকিটা শুনল না, মনোযোগ সরিয়ে নিল। আর কানে বাজছে, পদ্মজার বিয়ে হয়ে যাচ্ছে আম্মা, আমি কি নিয়ে বাঁচব? কেন পদ্মজা আমাকে ভালোবাসলো না? আমি তো সত্যি ভালোবেসেছিলাম। পদ্মজার চোখের কার্নিশে অশ্রু জমে। সে অশ্রু আড়াল করে লাবণ্যকে বলল, তুই দেখ, আমি যাই। লাবণ্যর কানে পদ্মজার কথা ঢুকল না। সে টিভি দেখছে আর ঠোঁট ভেঙে কাঁদছে। পদ্মজা আর কিছু বলল না, উঠে দাঁড়ায় চলে যেতে। দরজার সামনে আমিরকে দেখতে পেল। তার বুক ধক করে উঠল। পরে মনে হলো সে তো কোনো অপরাধ করেনি, তাহলে এত আশ্চর্য হওয়ার কি আছে? আমির কাগজে মোড়ানো কিছু একটা এগিয়ে দিল, বলল, ঘরেও পেলাম না, রান্নাঘরেও না, তাই মনে হলো লাবণ্যর ঘরেই আছো। টিভি দেখছিলে নাকি?